প্লেয়াররা মেশিন হয়ে গেছে, রোবট বানাই ফেলতেছে। যেই পরিমাণ ইনজুরি আপনি লাস্ট 3-4 ইয়ার্সে দেখতেছেন, মানে ফুটবলে ইউরোপে বা ইউরোপিয়ান ক্লাবগুলোতে প্লেয়ারদের যে পরিমাণ সমস্যা যাইতেছে, কারো কারো ক্যারিয়ার শেষ হয়ে যাইতেছে। এখন যদি ল্যাতিন থেকে ব্রাজিল আর্জেন্টিনা চলে আসে, আরো সিরিয়াস গেম, অনেকটা ওয়ার্ল্ড কাপ মডেলে হয়ে যায় ব্যাপারটা, প্রতি বছর বছর বিশ্বকাপের মতো ব্যাপার। এই যে উয়েফা বাধ্য হয়েছে এটা করতে, ওই যে পেরেজ একটা সুপার লিগ নিয়ে আসতেছিল, এটার প্রেসারে পড়ে চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাটে এটা বানানো লাগছে। এখন ওই যে বিজনেস মাফিয়াদের নিয়ন্ত্রণে যখন আপনার চলে যায়, পুরা ব্যাপারটাই ব্যবসায়িক, পুরা যা হইতেছে পুরাটাই আসলে টাকার ব্যাপার। এখন উয়েফা কিন্তু অনেক মাফিয়া টাইপ হয়ে উঠছে কিছুটা, কারণ ফুটবল ম্যাক্স এখন ইউরোপে হচ্ছে হাই ফাই ফুটবল, তো উয়েফা ওই জায়গাটা ডমিনেট করতে মানে জানে যে ওরা ছাড়া তো চলতে হবে হ্যাঁ, না। তো ওই ডমিনেন্সটা ফিফার উপরও আসলে করতে যায়, মানে ফিফারও বুঝাইতে চাই যে ফিফার প্রেসিডেন্ট আমরা বানাবো, আমরাই রাখতে পারি। ব্যাপারটা অনেকটা এরকম। ধরেন উয়েফার পাওয়ারের কারণেই বলতে পারেন যে এইবার গোল্ডেন বলটার প্রবলেম হয়েছে, জার্নালিস্টদের ভোটেই তো হয়েছে, ম্যাক্স জার্নালিস্ট ইউরোপ থেকে থাকে। আর্জেন্টিনা যে হেড ওয়াশটা পাইছে আর কি, হ্যাঁ, এখন সেই অন্যায়গুলা কিছুটা আর্জেন্টিনার সাথে হইলো, তো এখন দেখা গেল ব্যালেন্স হইলো। ওকে ফাইন, নেক্সট শিকার কে? নেক্সট শিকার হয়তো বেশি উত্থান হইলে ব্রাজিল হবে ল্যাতিন থেকে আসা। আপনি ক্লাবে ইন্টেন্স ফুটবল খেললেন, মাঝখানে ফ্রেন্ডলি টপ প্লেয়ারগুলারে ক্লাব ছাড়াও না, কিন্তু যখন আপনি সেটারে নেশনস লিগের মতো একটা ফরম্যাট দিলেন, তখন এটা প্রেস্টিজের ব্যাপার হয়ে দাঁড়ায়। ফ্রান্স ভার্সাস স্পেনের খেলা, তো সেখানে কিলিয়ান এমবাপ্পে খেলবেই, সেখানে লামিন ইয়ামাল খেলবেই। একটা সাম্প্রতিক ব্যাপার দেখছি, উয়েফা আর ফিফার একটা দ্বৈরথ, মানে দারুণ মারামারি। দারুণ মারামারি। এবং আমরা গত এই তো একদিন আগে একটা পোস্ট বা একটা খবর দেখছিলাম যে উয়েফার 55 দেশ তারা বয়কট মতো সিদ্ধান্ত নিতে পারে, কারণ ওই ফিফার বিজনেস মডেল একটা, মানে ইনফান্তিনো একটা মডেল আনতে চাচ্ছে, সেই মডেলের সে আবার একরকম ওই যে ওই মডেলে গেলে তো বাংলাদেশ মনে হয় 246 কোটি টাকা পাওয়ার কথা, একটু টাকা বেশি বেশি পাবে বাংলাদেশ আর কি। তো এইটাতে উয়েফা নাখোশ, উয়েফা চায় না এটা কোনোভাবেই, এবং তারা বেরিয়ে যাওয়ার মতো। আমার প্রশ্ন আসলে তাদের বিজনেস মডেলের বিষয় আলাদা। ওয়ার্ল্ড ফুটবলে সবচেয়ে বেশি বিজনেস করে ফিফা, কিন্তু নিউ ফুটবল বা মডার্ন ফুটবলের বিজনেস মাফিয়া হইল উয়েফা, যার কারণে উয়েফাকে হচ্ছে ফিফা অনেকটা কর দিয়ে চলা লাগে, বুঝছেন? মানে ধরেন কমনওয়েলথের কান্ট্রি কয়টা, এশিয়ার কান্ট্রি কয়টা কিরকম ফুটবল করে, উয়েফা ধরেন কি করছে শুরুতে ইউরো, এরপরে চ্যাম্পিয়ন্স লিগ ক্লাবগুলোর মধ্যে, সেটা অনেক বড় মার্কেট, চ্যাম্পিয়ন্স লিগ বিশাল বড় মার্কেট, বিশাল বড় বিনিয়োগ বাজার। এরপরে কি করছে, মাঝে মাঝে ফ্রেন্ডলি হইতো উয়েফার টিমগুলার, ওটারে একটা ফরম্যাটে নিয়ে এসে বানাই দিছে কি নেশনস লিগ। এবার আসেন এই নেশনস লিগে আবার কনমেবলও ঢুকতে চায়, বুঝছেন ব্যাপারটা? আবার ফিফা কি করছে, মানে এবার 48, সামনের প্রপোজাল হলো 64, টিম বাড়ানোর চিন্তা করতে, বিজনেস বাড়ানোর জন্য। যখন বিজনেসের ইন্টারেস্টে একটু ঝামেলা হয়ে যায়, তখন এগুলো তৈরি, তখনই এই জিনিসগুলো, এখানে পুরা ব্যাপারটাই ব্যবসায়িক, পুরা যা হইতেছে পুরাটাই আসলে টাকার ব্যাপার। এখন উয়েফা কিন্তু অনেক মাফিয়া টাইপ হয়ে উঠছে কিছুটা, কারণ ফুটবল ম্যাক্স এখন ইউরোপে হচ্ছে হাই ফাই ফুটবল, তো উয়েফা ওই জায়গাটা ডমিনেট করতে মানে জানে যে ওরা ছাড়া তো চলতে হবে হ্যাঁ, না। তো ওই ডমিনেন্সটা ফিফার উপরও আসলে করতে যায়, মানে ফিফারও বুঝাইতে চাই যে ফিফার প্রেসিডেন্ট আমরা বানাবো, আমরাই রাখতে পারি। ব্যাপারটা অনেকটা এরকম। ধরেন উয়েফার পাওয়ারের কারণেই বলতে পারেন যে এইবার গোল্ডেন বলটার প্রবলেম হয়েছে, জার্নালিস্টদের ভোটেই তো হয়েছে, ম্যাক্স জার্নালিস্ট ইউরোপ থেকে থাকে, বুঝছেন ব্যাপারটা? এগুলা কিন্তু অনেক একদম ননসেন্স, কোনো সেন্সে আপনার রড্রির মানে গোল্ডেন বলকে জাস্টিফাই করতে পারবেন না, সেই স্পেনের একলা বেস্ট প্লেয়ার না। হ্যাঁ, মানে স্পেনেই যদি দিত অন্য কাউকে দিতে পারতো, ব্যাপারটা এরকম। পুরা টুর্নামেন্ট আপনার ক্যারি, স্পেনের সব অনেক ফিল্ডে অনেক জনের অবদান আছে, মানে এক টিমে 7-8 জনের আসলে বিশাল বড় ব্যাপার আছে। তা আপনি স্পেসিফিক কারে দিবেন? বেস্ট প্লেয়ার কি এভাবে সিলেক্ট হয় ক্রাইটেরিয়া ওয়াইজ? মানে বেস্ট প্লেয়ার সিলেক্ট হয় কার ইমপ্যাক্ট কতটুকু, ফাইনাল পর্যন্ত তার দল কেমনে কি আসছে, বা আগে যে এরকম প্যাটার্নগুলো দেখছি, তখন কি হয়েছে, মানে একেবারে, মানে এটা অনেকটা যারা ফুটবল বিশ্লেষণ করে বা ওয়ার্ল্ডে যারা, তাদের জন্য এটা সিরিয়াস শকিং ব্যাপার ছিল আর কি। কারণ গোল এত না করেও কিন্তু 2014 সালে মেসি গোল্ডেন বল পাইছে, ওইসব বাদ দেন আপনি, মানে নর্মাল সেন্সেই আসে না জিনিসটা।
হ্যাঁ হ্যাঁ, মানে ইম্প্যাক্টে থাকতে হয়। মডরিচ কেন পাইছে? ক্রোয়েশিয়া ফাইনাল খেলার পিছনে তার বড় অবদান আছে, বিশাল অবদান ছিল। তো এই কারণেই তো মডরিচ পাইছে। ক্রোয়েশিয়া কি ওয়ার্ল্ড কাপ জিতছিল? না। তো তাইলে গ্রিজমানরে দিল না কে? ওর তো গোলও ছিল, অ্যাসিস্টও ছিল। বুঝছেন ব্যাপারটা? আপনার বুঝতে হবে যে আপনি নিজে কতটুকু ওয়ান ম্যান আর্মি। এই পুরস্কারটার ডিজাইনই হয়েছে ওয়ান ম্যান আর্মি যা হইছে আর কি এতদিন যে, তো ওয়ান ম্যান আর্মি হইলে এখানে মানে রদ্রিগেজ স্পেনের ওয়ান ম্যান আর্মি, হোয়াট ইজ দ্য লজিক হিয়ার? মানে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ, অসুস্থদের বাদ দেন, সুস্থ মস্তিষ্কের মানুষ আপনি কি বুঝ দিবেন এটাতে? কি বুঝাবেন যে এই কারণে এটা আসলে কোনো টক্সিসিটির জায়গা না, না সিম্পলি চিন্তা করতে। টক্সিক যারা বলে, আমার বলে কি তুই কইছস না মেসি ইয়া জিতবে, গোল্ডেন বল জিতবে, এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। গোল্ডেন বল আমরা যেভাবে দেখে আসছি, তুমি হয়তো মনে 14 সালের পরে ওয়ার্ল্ড কাপ দেখো, তাই না? তুমি 18 থেকে দেখো, হয়তো এই কারণে তুমি বলতে পারবা না। কিন্তু ওটা আমি মেসিকে হেড করি তাই আলাদা ব্যাপার, মানে ওইটা হচ্ছে কি, হ্যাঁ তিনটা পায়ে যায় হ্যান তেন বাদ, সেটা আলাদা। কিন্তু ব্যাপারটা এটা ইমপ্যাক্ট বিবেচনা ফুটবল সেন্স হিসাব করলে ইংল্যান্ডের ম্যাচ কি বের হয় উইদাউট মেসি? ওটা তো আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচ ছিল, ফাইনালে সবথেকে বড় দলের বিপক্ষে খেলা ম্যাচ ছিল। এরকম বহু ম্যাচ আছে। মানে এটা মনে হচ্ছে না ভাই যে এই যে বিজনেসের চাপে পড়ে ফুটবল, এবার এইখানে আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাই। বিজনেসে কার লাভ হচ্ছে আর কার ক্ষতি হচ্ছে? প্লেয়াররা মেশিন হয়ে গেছে, রোবট বানাই ফেলতেছে। কিরকম? যেই পরিমাণ ইনজুরি আপনি লাস্ট 3-4 ইয়ার্সে দেখতেছেন, মানে ফুটবলে ইউরোপে বা ইউরোপিয়ান ক্লাবগুলোতে প্লেয়ারদের যে পরিমাণ সমস্যা যাইতেছে, কারো কারো ক্যারিয়ার শেষ হয়ে যাইতেছে, এই জিনিসগুলো এত বেশি ছিল না। এত ঘন ঘন ইনজুরিতে প্লেয়াররা পড়তো না। এখন আপনি ওভার ওয়ার্ক করাবেন, ফ্যাটিগ, মানে লাস্টে যায় আপনার ইনজুরি। আপনি ক্লাবে ইন্টেন্স ফুটবল খেললেন, মাঝখানে ফ্রেন্ডলি টপ প্লেয়ারগুলারে ক্লাব ছাড়েও না, কিন্তু যখন আপনি সেটারে নেশনস লিগের মতো একটা ফরম্যাট দিলেন, তখন এটা প্রেস্টিজের ব্যাপার হয়ে দাঁড়ায়। ফ্রান্স ভার্সাস স্পেনের খেলা, তো সেখানে কিলিয়ান এমবাপ্পে খেলবেই, সেখানে লামিন ইয়ামাল খেলবেই। আপনি এমনি চাইলেও সেখানে বি টিম দিয়ে খেলা নামাই দিতে পারবেন না। সো এই জায়গাগুলো যখন আপনার বড় নাম যখন আপনি একসাথে করবেন, মানে তখন ওই এটা তো ফ্রেন্ডলি টুর্নামেন্ট বলতো, কিন্তু জিনিসটার এমন ভাবে স্টার্ট ফ্রেন্ডলি নাই এখন, আর এটা ফ্রেন্ডলি নেই, সিরিয়াস গেম হয়ে যাইতেছে। এখন যদি ল্যাতিন থেকে ব্রাজিল আর্জেন্টিনা চলে আসে, আরো সিরিয়াস গেম, অনেকটা ওয়ার্ল্ড কাপ মডেলে হয়ে যায় ব্যাপারটা, প্রতি বছর বছর বিশ্বকাপের মতো ব্যাপার। এই চাপে কনফেডারেশন কাপ হয় না এখন। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা দেখছেন না, এই জিনিসটার জন্যই হচ্ছে এইগুলার মূল ইয়াটাই হলো বিজনেস। আপনি দেখেন চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাট চেঞ্জ করে দিছে কি জন্য? বড় বড় দলের খেলা হবে, মানে আগে তো গ্রুপ স্টেজ করতো, এক গ্রুপে এক বড় দল, বাকি 3টা ছোট, সে আসে রাউন্ড অফ 16, 82, 16, 8, তারপরে সেমি, তারপর ফাইনাল। এখন আর ওটা নেই, এখন আপনার এমনভাবে লিগ সিস্টেম করা, পিএসজি বার্সেলোনার গ্রুপও দেখা হইতে পারে, আবার কোয়ার্টার ফাইনালে যায়ও দেখা হইতে পারে। আগে তো এটা হতো না, আগে এমন অনেকগুলা বড় ম্যাচ থাকে চ্যাম্পিয়ন্স লিগ নাইটে। তো এটা আমাদের দর্শকদের জন্য ভালো হইলেও ফুটবলারদের জন্য খুবই, ফুটবলারদের জন্য একটু বেশি ডিফিকাল্ট হয়ে গেছে। এত গুরুত্বপূর্ণ ম্যাচ খেলা লাগতেছে, লিগে ইন্টেন্স। এটার কারণ হয়েছে উয়েফা বাধ্য হয়েছে এটা করতে। ওই যে পেরেজ একটা সুপার লিগ নিয়ে আসতেছিল, এটার প্রেসারে পড়ে চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাটে এটা বানানো লাগছে। এখন ওই যে বিজনেস মাফিয়াদের নিয়ন্ত্রণে যখন আপনার ইয়া চলে যায়, এখন দেখেন আপনি এই অঙ্কের ট্রান্সফার দেখছেন, মানে যে অঙ্কের ট্রান্সফারগুলো হচ্ছে, একবার চিন্তা করেন। এই এখনকার মার্কেটে 23 বছরের মেসির মার্কেট ভ্যালু হয়তো 550 মিলিয়ন। ট্রান্সফার মার্কেট 2-3 দিন আগে এটা পাবলিশ করছে। মানে এই মার্কেটে এখন যে মার্কেট রেট, এই মার্কেটে মেসির ভ্যালু ছিল 550 মিলিয়ন 23 বছর বয়সী মেসি, মানে ওই প্রাইম মেসি। হ্যাঁ, মানে একবার চিন্তা করুন তাইলে, মানে নেইমারের মার্কেটটা কি পরিমাণ, নেইমারের আমরা 300 উঠে যেত, 300 350 তো উঠতো আরামসে উঠতো, আরামসে। রোনালদোর ভ্যালু মেসির টাইপের, 400 450 500 টাচ করে ফেলতো। তাহলে এবার আপনি বলেন মার্কেটটা কই গেছে? মানে টাকার চাপে ফুটবল মনে হয় একটু, নাহলে এত কিন্তু বিতর্ক আগে দেখা যায়। ধরেন পেদ্রি বার্সেলোনা থেকে বাইরে হলে কারাগারি লাগবে। ধরেন 100 মিলিয়ন আছে রেট, 100 বেশি মনে হয়, 120 এরকম হবে। 120 এরকম তো না, আমি দেখছি মনে হয় কোথায় যেন 180 টাইপের এরকম কিছু, না জানি কি ট্রান্সফার, ওটা মানে প্রজেক্টেড হবে মেবি। পেদ্রির ভ্যালু চিন্তা করেন, তাইলে মানে পুরো ব্যাপারটা বুঝছেন বিষয়টা, মার্কেট কোন চলে গেছে।
মানে এই কাজগুলা করা হয়েছে মূলত এই যে মনোপলি, বিজনেস মনোপলি চলতেছে। এই ফিফা উয়েফার পুরা কামড়া কামড়িটাই বিজনেস মনোপলি। মানে এটা কি মানে আপনার কাছে মনে হচ্ছে না কোনো ওয়ার্ল্ড কাপ কি কখনো এইরকম? এখন ওয়ার্ল্ড কাপে ফিফার কিন্তু উয়েফার সভাপতি রাগ করে চলে গেছে, তাহলে এখানে একটা প্রেশার আছে নিশ্চয়ই। উয়েফার ওয়ার্ল্ড কাপে প্রেশার দেওয়ার কাহিনী কি? বিজনেসেরই কাহিনী। হ্যাঁ, তো বিজনেসের কাহিনী। এই কারণে এত বছরে এমন এক ফাইনাল দেখলাম। না, এটা আসলে খুবই নিজেদের যেভাবেই হোক এরকম ফাইনাল কেউ দেখতে চায়। মানে কি ইনফান্টিনো যে একটা কথাও বলছে, আমরা এটাতে শেষই করি, যে সে বলছে যে এরকম আপনারা এত বেশি হিংসায় ডুবেছিলেন যে ফুটবলের মজাটাকে উপভোগ করতে ভুলে গেছিলেন। তো এই কথাটা সে আর্জেন্টিনা যে হেড ওয়াশটা পাইছে আর কি, হ্যাঁ, এখন সেই অন্যায়গুলা কিছুটা আর্জেন্টিনার সাথে হইলো, তো এখন দেখা গেল ব্যালেন্স হইলো। ওকে ফাইন, নেক্সট শিকার কে? নেক্সট শিকার হয়তো বেশি উত্থান হইলে ব্রাজিল হবে, লাতিন থেকে আসা। ইউরোপের সাথে তো ওই ইয়াতে পারবে না, বুঝছেন ব্যাপারটা? যেই যন্ত্রণা ধরেন এখন আর্জেন্টিনা ভোগ করছে, ব্রাজিলের একটা জেনারেশন যদি উঠে যায় এবং ডমিনেন্স করা শুরু করে, তারা সিমিলার যন্ত্রণা দিয়ে যাওয়া লাগবে, দেখেন। এবং এই সব কিছুর মূলে আসলে টাকা। জি, পুরাটাই মনোপলি, বিজনেস মনোপলি। আমরা ওইদিকে না যাই।